হোসেন ভিলা অভিশপ্ত একটি বাড়ির নাম। বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দায় হোসেন ভিলা বাড়িটি অবস্থিত। আমজাদ হোসেনের বাড়ি এটি। তার 3 ছেলে 4 মেয়ে। সময়ের পরিক্রমায় হোসেন সাহেবের ছেলেমেয়েরা আজ সবাই প্রতিষ্ঠিত। হোসেন সাহেব মারা যান 1998 সালে একটা সড়ক দুর্ঘটনায়। তারপরেও তার মৃত্যু নিয়ে লোকমুখে অনেকগুলো কথা প্রচলিত আছে। হোসেন সাহেব চলন্ত বাসের দরজায় দাঁড়ানো ছিল। হয়তো কোনো যাত্রী তাকে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়, তাই অসাবধানে ধাক্কা লেগে সে বাস থেকে পড়ে যায়। কিন্তু আশ্চর্য কি জানেন, হোসেন সাহেবের এই দুর্ঘটনার সময় হোসেন সাহেবের আশেপাশে কেউই নাকি দাঁড়ানো ছিল না ওই বাসে, আর বাসটাও নাকি প্রায় খালিই ছিল। সে তাড়াতাড়ি নামবে বলে বাসের দরজায় দাঁড়ানো ছিল। হোসেন সাহেব চলন্ত বাস থেকে পড়ে স্পটেই মারা যায়। যা হোক, ওটা অ্যাক্সিডেন্ট মনে করে ওখানেই সবাই ব্যাপারটা ভুলে যায়। এরপর থেকে হোসেন ভিলাতে ঘটতে থাকে অলৌকিক সব ঘটনা। হোসেন সাহেব মারা যাওয়ার কয়েকদিন পরে একদিন খুব সকালে বাসার দরজার সামনে কয়েকটা কাক মরে পড়ে থাকতে দেখা যায়। এরপর বাসায় পালিত মুরগিগুলো হঠাৎই মরতে থাকে কোনো কারণ ছাড়া। হোসেন ভিলা ঘরটা টিনের ছিল। রাতে টিনের চালের উপরে কারো হাঁটার শব্দ পাওয়া যায়। এত কিছুর পরেও বাপদাদার ভিটা মায়াতে ওই ঘরটা কেউ ছাড়তে রাজি হয়নি। হোসেন সাহেবের স্ত্রীর এক কথা, তার স্বামীর ভিটা ছেড়ে সে কোথাও যাবে না। এর কয়েকদিন পর বাসা থেকে খুবই বাজে একটা পচা গন্ধ আসতে থাকে, যেমন কিছু মরে পচে গেলে যেমন গন্ধ হয়। হোসেন সাহেবের ছেলেরা পুরো ঘর খুঁজেও কিছুই পেল না। এক সময় সিদ্ধান্ত হলো ওই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যাবে। হোসেন ভিলা খালি করে চলে যায় সবাই ভাড়া বাসায়। সেই থেকে ওই বাসা এখনও আজ 21 বছর খালিই পড়ে আছে। ওই বাসা হোসেন সাহেবের পরিবার কারো কাছে বিক্রি করতে পারছেন না। দেখা যায় বিক্রির সব ঠিকঠাক, কিন্তু শেষ সময় আর হয়ে ওঠে না। এই দীর্ঘ 21 বছরে ওই হোসেন ভিলাকে কেন্দ্র করে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটা শুরু হোসেন সাহেব মারা যাওয়ার পরই। এরপর হোসেন সাহেবের পরিবারের লোকজন বাসা ছেড়ে চলে যায়। পুরো ঘর খালি পড়ে থাকবে, তাই হোসেন সাহেবের ছোট ছেলে রানা তার ম্যানেজারকে ফ্যামিলি সহ থাকতে বলেন। ম্যানেজার ঘরের ভিতরে ঘটে যাওয়া এত কিছু জানতো না। রানা ছিল অনেক বড় ব্যবসা। বাবা মারা যাওয়ার পর রানার ব্যবসা আরও ফুলে ফেঁপে ওঠে। তো ম্যানেজার হোসেন ভিলায় থাকা শুরু করলো। ম্যানেজারের পরিবার বলতে বউ আর ছিল একটা বাচ্চা। ম্যানেজারের সাথে আমাদের এলাকার ছেলেদের, মানে আমাদের তখন খুব ভালো সম্পর্ক ছিল। আমাদের তো তখন কাজ টোটো করে ঘুরে বেড়ানো আর আড্ডা দেওয়া। তো ম্যানেজার সাহেবের ভালো সম্পর্কের সুবাদে তার বউ মানে ভাবির সাথে কথা হতো মাঝে মাঝে। একদিন গলির সামনে একটি দোকানে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় ভাবি এসে বলল। ভাই, একটা কথা বলার ছিল। আমি বললাম, জি বলেন ভাবি। বেশ কয়েকদিন ধরে মাঝরাতে আমাদের বাসার মধ্যে বিড়ালের কান্নার শব্দ পাচ্ছি। কি বলছেন আপনি? এ তো সাংঘাতিক। ভাই, আসলে আমার মনে হচ্ছে এই এলাকার কেউ আমাদের ভয় দেখানোর জন্য এমন করছে। আপনারা একটু ব্যাপারটা দেখবেন প্লিজ। ঠিক আছে ভাবি, আমি দেখছি। এরপর এলাকার সব ছেলেদেরকে ডেকে জিজ্ঞাসা করলে ওরা কেউ কিছু বলতে পারেনি। ওই ব্যাপারে আর কোনো সুরাহা হয়নি। একদিন রাতে ভাবি তার বাচ্চা সহ একা বাসায়। তার জামাই অফিসের কাজে বরিশালের বাইরে ছিল। সেই রাতে ভাবি তার বাচ্চার মতো হুবহু আরও একটা বাচ্চা তার রুমে দেখতে পায়। তার ওই খাটের উপরে তার অন্য পাশে শোয়া। বাচ্চাটা তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিল। ভাবি ওই ঘটনায় এতটা ভয় পেয়েছিল যে তার চিৎকারে পুরো এলাকার মানুষ সেই রাতে প্রায় 1টা সময় তার বাড়িতে জড়ো হয়। এরপর 2010-এর দিকে একটা ঘটনা। আমার বন্ধু ধলু, ওর কবুতর পালার খুব শখ ছিল। তো ওই দিন ওর একটা কবুতর সন্ধ্যার পরও নাকি ফিরে আসছিল না। রাত হয়ে যাচ্ছে দেখে ধলু কবুতরটা খুঁজতে ওই হোসেন ভিলায় ঢুকলো একাই।
এদিকে একটা কথা বলে রাখা ভালো, ততদিনে হোসেন ভিলার দরজা জানালা প্রায় ভঙ্গুর, তাই যে কোনো কিছু খুব সহজে ওই পরিত্যক্ত বাড়িটিতে ঢুকতে আর বের হতে পারত। এলাকাবাসীর জন্য তখন শুধু একটা প্লাস পয়েন্ট ছিল, পুরো বাড়িটা বাউন্ডারি করা দেওয়ালে ভেতরে ছিল। ধলু ওই বাসায় কবুতর খুঁজতে ঢুকে আর বের হয়ে আসেনি। রাত বাড়ছে, ধলুর কোনো খোঁজ নেই। ধলু যে ওই বাসায় ঢুকেছে তা কেউ খেয়াল করেনি। এলাকায় সব জায়গায় খোঁজা হয়, কিন্তু ধলুর খোঁজ পাওয়া যায়নি। ওর বাসা থেকে একবার বলছে ওরা থানায় জানাবে। এই যখন ভাবা, এরই মধ্যে রাত 2টার দিকে ওর বাসার সবাই দেখেন ধলু সেই পরিত্যক্ত বাড়ি হোসেন ভিলা থেকে বের হচ্ছে। ধলুদের বাসাটা ছিল ঠিক হোসেন ভিলার গেট বরাবর সোজা। ধলুদের বাসা থেকে হোসেন ভিলাটা পুরোটা দেখা যায়। সবাই দেখল ধলু দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে আসছে আর বলছে, অনেক টাকা, অনেক অনেক টাকা। ওকে তখন 3-4 জন জাপটে ধরে, কিন্তু ওর গায়ে অসুরের শক্তি, কোনোভাবে ওকে ঘিরে ধরে রাখা হয়। ধলু শুধু একটাই কথা বলে, ছাড় ছাড় আমাকে, অনেক টাকা, অনেকগুলো টাকা, তোরা গুণে শেষ করতে পারবি না। সেই ধলু বদ্ধ পাগল ছিল প্রায় 3 মাস। এরপর ওকে ডাক্তার আর ফকির দেখিয়ে ঠিক করা হয়। ঠিক হওয়ার পর ধলু বলেছে ও শুধু ওইটুকুই মনে আছে, ওখানে অনেক টাকা দেখেছে ও ওই ঘরে মেঝেতে পড়ে থাকতে। টাকা ওঠাতে গিয়ে কিছু একটা ওকে পেছন থেকে চেপে ধরেছিল, এটুকুই ওর মনে আছে, আর মনে নেই। এরপর 1917-র শেষের দিকে আরও একটা ঘটনা ঘটল। মিয়াদ আমার বন্ধু প্লাস ছোট ভাইয়ের মতো। ওদের বাসাটা হোসেন ভিলার দক্ষিণ পাশে। একদিন রাতে ওরা ঘরের সবাই শুনতে পায়, তখন মাঝরাত, বৃষ্টির মতো হোসেন ভিলার টিনের চালে ইট পড়ছে। অনেক বড় বড় ইট। ইট পড়ার শব্দ নাকি বোমা ফাটার শব্দের মতো মনে হচ্ছিল। ওরা ওদের জানালা খুলে দূর থেকে দেখছিল, হাজার হাজার ইট উড়ে এসে পড়ছে টিনের উপরে। অদৃশ্য কেউ মারছে ইটগুলো। ওরা ভয়ে জানালা লাগিয়ে সারা রাত না ঘুমিয়ে বসে থাকে। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন, পরের দিন ওই বাসার আশেপাশে একটা ইটের টুকরোও পাওয়া যায়নি কোথাও। হোসেন ভিলার ওই বাড়ির রহস্য সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। প্রশ্ন হলো এই যে, হোসেন ভিলাকে কেন্দ্র করে এত সব ভৌতিক ঘটনা ঘটল, এটা কি স্রেফ ভৌতিক ছিল, নাকি অশরীরী কিছু আছে ওই বাড়ির মধ্যে? Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.